ভারতের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস দিল্লির। টেকনাফ থানার সিসিটিভি ফুটেজ উধাও, সিনহা হত্যা মামলার আলামত নিয়ে অনিশ্চয়তা তৈরি। বাসের সব আসনেই যাত্রী নিতে চান মালিক শ্রমিকরা, আগের অবস্থায় ফিরলে সংক্রমণ বাড়ার শঙ্কা। স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের ভ্যাকসিন আগে পাবে বাংলাদেশ, চাইলে এদেশেও হতে পারে ভ্যাকসিনের ট্রায়াল। সচিব পর্যায়ের বৈঠকে ঢাকাকে আশ্বস্ত করল নয়াদিল্লি। দুপুরে রাজধানীর সোনারগাঁ হোটেলে বৈঠক শেষে এসব কথা জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। দুদিনের ঢাকা সফরের তৃতীয় দিনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। প্রায় ১ ঘণ্টা ধরে আলোচনা করেন তারা। আলোচনায় ছিল সীমান্ত হত্যার বিষয়টিও। গত ৬ মাসে সীমান্ত হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানায় ঢাকা। তবে বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় করোনা ভাইরাসের ভ্যাকসিন ইস্যু। বেশ কিছু ভ্যাকসিন সেখানে ডেভেলপ হচ্ছে এবং ট্রায়ালও শুরু হয়ে গেছে। তো আমরাও অফার করেছি যে আমাদের দিক থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, বিশেষ করে ট্রায়ালের ক্ষেত্রে, তাহলে আমরা প্রস্তুত আছি। এবং তারাও পজিটিভলি সাড়া দিয়ে বলেছে যে তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে সেটা শুধু ভারতের জন্যই নয়, এবং প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সঙ্গে বন্ধ থাকা আকাশপথের যোগাযোগ আবারও চালুর প্রস্তাব দিয়েছে ভারত। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বিশেষ ক্যাটাগরিতে ভিসা চালু হলে দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা বিশেষ সুবিধা পাবেন। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ককে ওনারা এতটাই গুরুত্ব দেন যে ওনারা বাংলাদেশকেই প্রথম চুজ করেছেন এই বার্তাটি নিয়ে, যে তারা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করতে চান। উনি আমাকেও আমন্ত্রণ জানিয়েছেন যে দিল্লিতে যাওয়ার জন্যে, যে জয়েন্ট কনসালটেটিভ কমিটির মিটিং হবে তার আগেই হয়তো আমি একবার যাব। এদিকে করোনা সংক্রমণের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেয়ে সন্তুষ্টি জানান হর্ষবর্ধন শ্রিংলা। এছাড়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্কের সোনালী অধ্যায় চলছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে এবং আগামীতে আরও শক্তিশালী হবে, যাতে দুদেশের উন্নয়ন নিশ্চিত করা যায়। ভারত সবসময়ই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে আসছে, তাই আমাদের তৈরি ভ্যাকসিনও আগে বাংলাদেশ পাবে। ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। অস্থায়ী সদস্য হিসেবে রোহিঙ্গা ইস্যুতে দেশটি কাজ করবে বলেও ঢাকাকে আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশ ও মিয়ানমার দুটি ভারতের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। রোহিঙ্গা সংকট যাতে সহজে মিটে যায় এবং রোহিঙ্গারা নিজের বসতভিটায় ফিরতে পারে, সেজন্য ভারত কাজ করছে। সফর শেষে বুধবার দুপুরেই ঢাকা ছাড়েন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও ৪১ জন। এ নিয়ে মোট মৃত্যু ৩,৭৮১ জনের। বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২,৭৪৭ জন। মোট শনাক্ত ২,৮৫,০৯১ রোগী। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্ত ১৮.৭২। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ এবং নারী ৭ জন। এ পর্যন্ত মৃত্যুর ২,৯৮৭ জন পুরুষ এবং ৭৯৪ জন নারী। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২,৯১৩ জন রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন ১,৬৫,৭৩৮ জন। শাহজালাল বিমানবন্দরে ৩ সপ্তাহ ধরে আটকে আছে প্রায় ৫০ কোটি টাকার করোনা চিকিৎসা সরঞ্জাম, যার মধ্যে রয়েছে ভেন্টিলেটর বা হাই ফ্লো নাজাল ক্যানোলা,
অক্সিজেন সিলিন্ডার এবং আইসিইউ বেড। সংকট তৈরি হয়েছে সরকারের ঘোষণা থাকলেও করোনা সামগ্রীর শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে না ব্যবসায়ীরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, বিষয়টি আমলেই নিচ্ছে না এনবিআর। সংক্রমণ রোধে করোনা চিকিৎসা সামগ্রী আমদানিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর মাফ করা হয়েছে, কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের করোনা চিকিৎসা সামগ্রীর তালিকার সাথে এনবিআর এর তালিকার মিল নেই। এ কারণেই হাইফ্লো নাজাল ক্যানোলা, 5 ফাংশনাল আইসিইউ বেড, অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন কনসেন্ট্রেটর আমদানি করে বিপাকে পড়েছে 4 প্রতিষ্ঠান। তারা যে ক্যাটাগরিতে এসব আমদানি করেছে, কাস্টমস কর্তৃপক্ষ সেগুলোকে শুল্কমুক্ত সুবিধা দিতে নারাজ। আমাকে তো আগে ক্লাসিফিকেশনটা ঠিক করতে হবে, মানে এটার এসএস কোড কি হবে, তারপরে দেখবো সেই এসএস কোডটা আবার এই যে এসআরও তে আসে কিনা, ডিউটি ফ্রি এক্সাম্পশন যেটা এক্সাম্পশন এসআরও তে আসে কিনা, যদি থেকে এক্সাম্পটেড যাবে, না হলে নরমাল ট্যাক্স হবে। এর বাইরে তো আর কোনো কথা নেই, আইদার ডিউটি ফ্রি হবে আর নরমাল ডিউটি ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে। সিএমএসডির কর্মকর্তারা জানান, এই মুহূর্তে দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় 600 হাইফ্লো নাজাল ক্যানোলার চাহিদা রয়েছে, কিন্তু তাদের হাতে নেই একটিও। অথচ শাহজালাল বিমানবন্দরে পড়ে আছে 300টি। সংকট সমাধানে 3 সপ্তাহ আগে এনবিআরকে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু এখনো সুরাহা হয়নি। স্বাস্থ্যসেবা বিভাগকে আমরা এটা জানিয়েছি, স্বাস্থ্যসেবা বিভাগ এনবিআরকে চিঠি দিয়েছে। আমরা আশা করছি যে খুব দ্রুতই এনবিআর এ ব্যাপারে একটা উদ্যোগ নেবে এবং আমদানিকারকরা এই সমস্ত ক্ষেত্রে তাদের যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো থেকে অব্যাহত, আমরা বলবো যে সেই অভিযোগগুলো তারা তুলে নেবেন, আমরা দ্রুতই জিনিসগুলো সরবরাহ পেয়ে যাব। দেশের কোভিড রোগীদের অন্তত 5% শ্বাসকষ্ট দেখা দেয়। সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দরে আটকে থাকা যন্ত্রপাতিগুলো ছাড়া পেলে তাদের চিকিৎসায় কাজে লাগত। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষার ফি কমালো সরকার। হাসপাতাল এবং বুথে 200 টাকা থেকে কমিয়ে 100 টাকা এবং বাসা থেকে নমুনা সংগ্রহে 500 টাকার বদলে 300 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভ্যাকসিনের জন্য কয়েক দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। দেশে করোনার প্রকোপের শুরুতে সুযোগ রাখা হয় বিনামূল্যে পরীক্ষার, পরে 29 জুন থেকে নির্ধারণ করা হয় ফি। বুথ থেকে নমুনা সংগ্রহে 200 টাকা এবং বাসা থেকে সংগ্রহ করা হলে 500 টাকা ফি ধার্য করা হয়। এর পরপরই করোনা পরীক্ষার হার কমে যায় উল্লেখযোগ্য পরিমাণে। বিভিন্ন মহল থেকে দাবি ওঠে ফি কমানোর, যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ফি কমিয়ে আনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জনগণের দিকে তাকিয়ে যে নতুন হার বলবৎ করা হলো, সেই হার অনুযায়ী টেস্টের সংখ্যা বাড়বে আমি আশা করি। স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই অ্যান্টিবডি ও অ্যান্টিজেন টেস্টের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে, আর ভ্যাকসিনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। সেজন্য রাশিয়া সহ সব দেশের সাথে রাখা হচ্ছে নিয়মিত যোগাযোগ। এই সমস্ত ভ্যাকসিনের বিষয়টি নিয়ে আমরা সবসময় সজাগ আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সব কিছু অবহিত করেছি। সিদ্ধান্ত ওনার কাছ থেকে যখন আমরা পেয়ে যাব, তখন আমরা দেশবাসীকে জানাতে পারবো। প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপনের পরিকল্পনা আছে বলে জানান জাহিদ মালেক। বলেন, কোভিড হাসপাতালের সংখ্যা কমিয়ে এই মাসের শেষ দিকে নতুন তালিকা দেওয়া হবে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেজর সিনহা হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত টেকনাফ থানার সিসিটিভি ফুটেজ উধাও। থানার 2টি সিসিটিভি ক্যামেরার একটির হার্ড ডিস্ক থানা থেকে গায়েব, অপরটি পাওয়া গেছে নষ্ট অবস্থায়। নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, দায়িত্ব নেওয়ার পর এ অবস্থায় পেয়েছেন তিনি। তবে কিভাবে হার্ড ডিস্ক উধাও হলো কিছুই জানেন না তিনি। র্যাব বলছে, তদন্তের স্বার্থে খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজগুলো। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান মারা যাওয়ার আগে মাদক চোরাচালান নিয়ে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসের সাক্ষাৎকার নিয়েছিলেন। গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্যের তদন্ত করছে র্যাব। এরই অংশ হিসেবে চেষ্টা চলছে টেকনাফ থানার সিসিটিভির ফুটেজ সংগ্রহের। আবেদন করা হয় আদালতের মাধ্যমেও। টেকনাফ থানার নতুন ওসি 15 আগস্ট স্থানীয় এক টেকনিশিয়ানকে দিয়ে সিসিটিভি পরীক্ষা নিরীক্ষা করান। 25 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত ফুটেজ খুঁজতে গিয়ে দেখা যায় থানার দেয়ালে স্থাপন করা সিসিটিভির হার্ড ডিস্ক গায়েব, আর ওসির কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক থাকলেও তা নষ্ট।
প্রথমে দেখছি টেবিলেরটা, দেখার পরে দেখতেছি ভিডিও রেকর্ড পাইতেছি না, খুলে দেখতেছি যে ওখানে হাত দিয়ে যেটাতে রেকর্ড জমে ওইটা নষ্ট। তারপরে দেওয়ালে যেটা আছে ওটা খুলে দেখতেছি ভিতরে হার্ড ডিস্কটাই পুরোটাই নেই। টেকনাফ থানার ওসি বলছেন সিসিটিভির বিষয়ে কিছুই জানতেন না তিনি। তদন্তকারী কর্মকর্তারা সিসিটিভির ফুটেজ চাইলে স্থানীয় টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করিয়ে ফুটেজ পাওয়া যায়নি। আমি তো এখানে জয়েন করেছি, জয়েন করার পরে যে অবস্থা ছিল সেই অবস্থায় আপনি বিজ্ঞ আদালতে নির্দেশ দিয়েছে এটা ফুটেজ দেওয়ার জন্য। এখানে মামলার তদন্তকারী কর্মকর্তাও ছিলেন, আমরা এটা ওপেন করেছি এবং এখানে ওপেন করে দেখছি যে একটাতে কোনো হার্ড ডিস্ক নেই, আরেকটাতে আপনার 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক, যেটা নষ্ট, রেকর্ডিং হয় না। র‍্যাব বলছে সিনহা হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে সিসিটিভির ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ আলামত। ফুটেজ উদ্ধারে চেষ্টা চলছে। সিসি ফুটেজ আসলে মূলত নষ্ট বলে বা কারিগরি ত্রুটি আছে এই মর্মে আমাদেরকে তদন্তকারী কর্মকর্তার একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। যেটি হারিয়ে গেছে বলে আমাদেরকে জানানো হয়েছে, তাকে খুঁজে বের করার জন্য আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নীলিমা রিসোর্ট থেকে পুলিশের নিয়ে যাওয়া সিনহার ল্যাপটপ ও হার্ড ডিস্ক সহ 29 ডিভাইস বুঝে নিতেও আদালতে আবেদন করেছে র‍্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইনি আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধারে র‍্যাব কি পদক্ষেপ নিয়েছে, আর থানা থেকে এটি উধাও হয়ে যাওয়াটা রহস্যজনক, সেই ব্যাপারে কিছু জানা গেল কিনা? কেন এটা কিভাবে উধাও হয়ে গেল, কবে থেকে এটি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, মূলত তদন্তের স্বার্থে র‍্যাব সেই আদালতের কাছে তা আবেদন করেছিল, যেহেতু টেকনাফ থানার সিসিটিভি ক্যামেরা ফুটেজ চাওয়ার জন্য। তো সেই প্রেক্ষিতে আসলে প্রতিবেদনেই বলছিল ফুটেজ যা ছিল সেটি তারা দিয়েছে, কিন্তু হঠাৎ করে এই যে টেকনাফ থানার সিসিটিভি ক্যামেরা ফুটেজ উধাও হওয়ার বিষয়টি নিয়ে আসলে এটাও একটা ভাববার বিষয়। আমি এখন বর্তমানে যে জায়গায় আছি সেটি হচ্ছে কক্সবাজার র‍্যাব কার্যালয়ে, র‍্যাব সদর দপ্তরে আছি। একটু পরেই র‍্যাবের আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন, হয়তো এইসব বিষয় নিয়ে আমরা তাকে প্রশ্ন করব, তিনি হয়তো এর উত্তর আমাদেরকে দিতে পারবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে এই যে সিনহার, মেজর সিনহা এবং তার সহযোগী শিপ্রার যে ডিভাইসগুলো রামু থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেই ডিভাইসগুলো কিন্তু ফেরত দেওয়ার জন্য আদালতে একটি আবেদন করা হয়েছিল। আদালত আজকে সেটি র‍্যাব হেফাজতে নেওয়ার জন্য বলেছে। এটি মূলত আসলে এইসব বিষয় নিয়ে কিন্তু, সার্বিক বিষয় নিয়ে কিন্তু র‍্যাব সংবাদ সম্মেলন করেছে। একটু পরে হয়তো সেই সংবাদ সম্মেলনটি শুরু হবে। আমরা অপেক্ষা করছি র‍্যাবের যিনি গণমাধ্যম শাখার যিনি আছেন বিল্লা সাহেব, তিনি আসবেন। আসলে হয়তো আমরা তাকে প্রশ্ন করতে পারবো এইসব বিষয় নিয়ে, তিনি আমাদেরকে উত্তর দিবেন। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, এই যে শিপ্রার যে বিষয়টি, শিপ্রার যে মামলা করার যে বিষয়টি ছিল, গতকালকে কক্সবাজার সদর থানায় তিনি গিয়েছিলেন মামলা করার জন্য, সেখানকার ওসি মামলাটি নেয়নি এবং এরপরে ওসি পরামর্শ দিয়েছিল সাইবার ট্রাইব্যুনালে সেই মামলাটি করার জন্য এবং রামু থানায় মামলাটি করার জন্য। যেহেতু ঘটনার স্পটটি হচ্ছে রামু থানার মধ্যে, নীলিমা রিসোর্ট সেটি রামু থানার মধ্যে পড়েছে, তো সেই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে রামু থানায় যাওয়ার কথা ছিল, তো আসলে তারা আজকে যায়নি রামু থানা, যেহেতু হাইকোর্টের একজন আইনজীবী তিনি শিপ্রার পক্ষে হয়ে একটি রিট পিটিশন দাখিল করেন। সেটি আজকে শুনানি হয়েছে এবং আগামীকাল সেটির জবাব দিবেন। এরপরে কিন্তু সেজন্য তারা অপেক্ষা করছেন। আগামীকাল হয়তো পরে হয়তো জানা যাবে শিপ্রা আসলে কক্সবাজারে মামলা করবেন কি করবে না। তৌফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পুলিশ বা বিচারক কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয় পুলিশের বিরুদ্ধে করা রিটের শুনানির সময় এই মন্তব্য উচ্চ আদালতের। এদিকে আগামীকাল এই রিটের আদেশের অপেক্ষায় আপাতত মামলা করছেন না শিপ্রা। সিনহাকে মেরে ফেলার পর এখন আমাকে আর আমার সহকর্মী সিফাতকে করা হচ্ছে সামাজিকভাবে হেনস্থা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে 2 এসপি সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রিটের শুনানিকালে আইনজীবী আদালতকে বলেন, কারো ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে পারে না পুলিশ, এটা সাধারণের সাংবিধানিক অধিকার হরণ করা। বৃহস্পতিবার এই রিটের আদেশ দেওয়া হবে বলেও জানিয়েছে আদালত। এটা শুধু শিপ্রার বিষয় না, এটা সারা দেশের মানুষের বিষয়, সারা দেশের মেয়েদের বিষয়।
মেয়েদের যে আমাদের যে কনস্টিটিউশন আর্টিকেল 32 সেখানে যে আমাদের পার্সোনাল লিবার্টির কথা বলা হয়েছে সেই লিবার্টিকে লঙ্ঘন করেছেন তারা। মাননীয় আদালত আমাকে বলছেন যে আগামীকাল আমরা দেখব আপনার এটা মামলা করার অধিকার আছে কিনা এবং এই বিষয় নিয়ে আগামীকাল অর্ডার হবে। এই ঘটনায় কক্সবাজারের রামু থানায় মামলা করার কথা ছিল ভুক্তভোগী শিপ্রা দেবনাথের, কিন্তু এই বিষয়ে হাইকোর্টে রিট হওয়ায় আদালতের আদেশের অপেক্ষায় আপাতত মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পরে সিদ্ধান্ত নেওয়া হবে। মহামান্য হাইকোর্ট একজন বিজ্ঞ লয়ার ওই শিপ্রার পক্ষে একটা পিটিশন দিয়েছিলেন। মহামান্য হাইকোর্টের আমরা নির্দেশনা অনুযায়ী আমরা এগোবো আর কি, সেই কারণে আজকে যাওয়া হয়নি। এদিকে শিপ্রা ও সিফাতের কাছ থেকে জব্দকৃত ডিভাইস থেকেই ব্যক্তিগত বিভিন্ন ছবি বা ভিডিও ক্লিপ লিক হয়েছে এমন অভিযোগের প্রেক্ষাপটে রামু থানার ওসি জানিয়েছেন জব্দকৃত মালামাল বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এগুলা তো আপনার ব্যক্তিগত প্রপার্টি হইলেও তাদের কাছে ওইটার মধ্যে কোনো অপরাধমূলক তথ্য আছে কিনা সেটা জানার জন্যই ওইটা আমাদের হেফাজতে আছে, এখান থেকে কেউ নেওয়ার কোনো সুযোগ নেই। সিনহা নিহতের ঘটনায় পুলিশের কাছে জব্দ বিভিন্ন জিনিসপত্র র্যাবের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ আমাদের দুটি মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, 3টি হার্ড ড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস সব নিয়ে যায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ধিত বাস ভাড়া কমাতে মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠাবে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। বাস মালিক শ্রমিকদের সাথে যৌথ বৈঠকে আগের ভাড়ায় ফিরে যেতে এ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে না পারলেও মালিকরা বর্ধিত ভাড়ার সরকারি সিদ্ধান্ত থেকে সরে আসতে অস্বীকৃতি জানায়। তবে বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন আগের অবস্থায় ফিরে গেলে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে না। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বাস্তবায়ন সহ বেশ কিছু শর্তে 31 মে বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালু করেছিল সরকার। কিছুদিন ঠিকঠাক চলার পর মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, কিন্তু বর্ধিত ভাড়া নেওয়া হচ্ছে ঠিকই। এ অবস্থায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি ও ভাড়াই শৃঙ্খলা নিশ্চিত করতে মালিক শ্রমিকদের সঙ্গে বিআরটিএর এ বৈঠক। এতে মালিক শ্রমিক নেতারা আগের অবস্থায় ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নেন। সেই নির্দেশটা আমরা মেনে চলব। সভা শেষে সংবাদ সম্মেলনে মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন নেতারা বলেন বাসের সব সিটেই যাত্রী উঠাতে চান তারা। সামাজিক দূরত্ব ছাড়া করোনার বাকি সব স্বাস্থ্যবিধি মেনে চলার পক্ষে পরিবহন সংশ্লিষ্টরা। যেহেতু দিন দিন পরিস্থিতির উন্নতি হচ্ছে, দিন দিন পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হয়ে আসতেছে এবং করোনা নিয়েই আমরা চলাফেরা স্বাভাবিক করতেছি, সুতরাং আমাদেরকে যত সিট তত যাত্রী নেওয়ার অনুমতিটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ক্যাবিনেট থেকে পাশ করে দেওয়া হোক, আমরা পূর্বের ভাড়া ফেরত যাব। এ সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন বাসের 60% বর্ধিত ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে 31 আগস্ট পর্যন্ত গণপরিবহন চলবে। মালিক শ্রমিক নেতাদের প্রস্তাবগুলো পাঠানো হচ্ছে মন্ত্রণালয়ে। প্রস্তাবনাটা আমরা সরকারের গোচরে আনবো আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, মানে এটা ক্যাবিনেটকে অবহিত করা হবে। ক্যাবিনেটের পরবর্তী সিদ্ধান্তে না আসা পর্যন্ত বর্তমান বলবৎ যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক যাত্রী নিয়ে যে গণপরিবহন চলবে সেটাই বহাল থাকবে। বিশেষজ্ঞরা বলছেন বাড়তি ভাড়া নিয়েও যেখানে স্বাস্থ্যবিধি মানা হয়নি সেখানে আগের অবস্থায় ফিরে গেলে পরিস্থিতি হবে ভয়াবহ। যত সিট তত যাত্রী এভাবে যদি আবার চালু হয় তাহলে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে, আর স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে সংক্রমণ আরও বেড়ে যাবে। ইতিমধ্যে গত কয়েকদিন যাবৎ সংক্রমণ বেড়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে গণপরিবহনে বেশ কিছুদিন ধরেই, কিন্তু স্বাস্থ্যবিধি ততটা মানতে দেখা যায় না। এই প্রসঙ্গে মালিক শ্রমিকরা কি বলেছেন আজকের বৈঠকে? মালিক শ্রমিকদের পক্ষ থেকে শুরু থেকে যেটি বলা হচ্ছিল যে যেভাবে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে প্রথম শুরুর দিকে তারা চেষ্টা করেছে এবং শুরুর দিকে সফলও হয়েছে। তবে এখন যেটি দেখা যায় যে তাদের দাবি যে রাস্তায় যখন গণপরিবহন নামানো হয় তখন অনেক বেশি যাত্রী চাপ থাকে, যে কারণে তাদের পক্ষে সেই যাত্রী চাপ সামাল দিয়ে আসলে সেভাবে আগের নিয়মে প্রতি সিটে যে পরিমাণ যাত্রী তোলার কথা সেরকম তোলা সম্ভব হচ্ছে না। তবে ভাড়া নেওয়ার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে কিন্তু ভাড়া ঠিকই রাখছে, এ ধরনের অভিযোগ মালিক সমিতিতে
পেয়েছে, তবে মালিক সমিতি এবং শ্রমিক নেতা যারা আছে তারা বলেছে এটির জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। তারা সেই কর্তৃপক্ষ হচ্ছে বিআরটি এর পক্ষ থেকে যদি মোবাইল কোর্টের মাধ্যমে যারা বাড়তি ভাড়া রাখছে এবং স্বাস্থ্যবিধি মানছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাতে মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের কোনো সমস্যা নেই। তবে যেই বিষয়টি বারবার সামনে আসছে যে বর্ধিত ভাড়া নিয়ে স্বাস্থ্যবিধি না মানা, সেই বিষয়টির ক্ষেত্রে তারা মালিক এবং শ্রমিক ফেডারেশনের পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে যে যেহেতু সবকিছুই আগের করোনা সংক্রমণ থাকা অবস্থায়ও সবকিছু স্বাভাবিক পর্যায়ে চলে আসছে, মানুষের জীবনযাত্রা আগের থেকে আরও বেশি বেড়েছে বিভিন্ন জায়গায় চলাফেরার ক্ষেত্রে, তো সেই বিষয়টি তারা সামনে এনেছে এবং তারা যুক্তি দেখিয়েছে যে বিভিন্ন ফেরিঘাটে যখন ঈদে ঘরমুখ মানুষরা অনেক গাদাগাদি করে চলে গিয়েছে তখন, এবং লঞ্চ ঘাটে যখন অনেক বেশি যাত্রী চাপ হয়েছে এবং লঞ্চে অনেক গাদাগাদি করে পরিবহন করা হয়েছে, এই বিষয় এই নানা দিকগুলো তারা সামনে এনেছেন তাদের যুক্তি হিসেবে, এবং তারা বলেছেন যে সেখানে যদি এভাবে পরিবহন করা যেতে পারে তাহলে গণপরিবহনে কেন আসলে প্রত্যেকটি সিটে যাত্রী পরিবহন করা যাবে না। তারা যেটি বলেছে যে এখন আমরা অনেক জায়গায় দেখছি যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সামাজিক দূরত্বটা অনেক জায়গায় চাইলেও মানা সম্ভব হচ্ছে না, এই যুক্তিগুলো তারা সামনে এনেছে, যে কারণে তারা চাচ্ছে যে যেই কয়টি সিট বাসে রয়েছে সেই কয়টি সিটেই তারা যাত্রী তুলবেন এবং যে ভাড়াটি আগে এই 60% ভাড়া যে বর্ধিত করা হয়েছে সেই ভাড়া তারা থেকে তারা সরে আসবে, সেটি কমিয়ে আগের অবস্থায় ফিরে আসবে। তবে বারবার প্রস্তাব, মাসুদ আরেকটি বিষয় জানতে চাই, বিআরটিএ যে প্রস্তাব পাঠাচ্ছে মন্ত্রণালয় সেখানে কোন বিষয়গুলো উল্লেখ করা হয়েছে? এগুলোই কি বলা হয়েছে যে মালিক পরিবহন শ্রমিক তারা চায় যে আগের মতোই স্বাভাবিকভাবেই যাত্রী পরিবহন করা, নাকি তাদের বিশেষ কোনো সুপারিশ? মালিক বা শ্রমিকরা তাদের কাছে কোনো প্রস্তাব দেয় তারা সেটি গ্রহণ করে এবং সেটি তাদের মন্ত্রণালয়ে অবহিত করে, এবং অনেক ক্ষেত্রে যেটি তারা করে তাদের যদি মনে হয় কোনো প্রস্তাব সেখান থেকে বাদ দেওয়ার দরকার আছে সেটিও তারা করে। মালিকদের পক্ষ থেকে প্রায় 7-8টি প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে, তো সেই প্রস্তাবের লিখিত আকারে তারা আজকে চেয়ারম্যানের কাছে দিয়েছে, বিআরটিএ চেয়ারম্যানের কাছে। বিআরটিএ চেয়ারম্যান যেটি জানিয়েছে তারা সেটি পর্যালোচনা করবে, করে যেগুলো যুক্তিসঙ্গত হবে, এবং শুধুমাত্র কিন্তু মালিক শ্রমিকই না, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল, বিশেষ করে ঢাকায় চলাচল করার ক্ষেত্রে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের প্রতিনিধিও সেখানে ছিল। তারাও বলেছে যে যদি আগের অবস্থায় ফিরে যাওয়া হয় সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিবে সেই বিষয়টি নিশ্চিত করার বিষয়ে সেখানে বলা হয়েছে। অবশ্যই প্রস্তাবনাতে সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে যে তারা আগের অবস্থায় ফিরে যেতে চায়, প্রত্যেকটি সিটেই তারা যাত্রী তুলতে চায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে যাত্রী তুলবেন কিনা এবং সেটি নিয়ন্ত্রণ করা হবে কিনা, এবং বাড়তি ভাড়ার যে কথা বলা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যখন একটি ভাড়া বেড়ে যায় তখন আগের অবস্থায় ফিরে আনার ক্ষেত্রে আমরা দেখি যে আগের যে পুরনো যে ভাড়া সেটিতে ফিরে আসা হয় না, মাঝামাঝি একটি পর্যায়ে থাকা হয়। তো সেই বিষয়টি নিশ্চিত করা হবে কিনা এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে, এবং সেক্ষেত্রে বিআরটি এর চেয়ারম্যান যেটি বলেছেন তারা সার্বক্ষণিকভাবে ঢাকার বিভিন্ন 5 থেকে 6টি পয়েন্টে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, এবং এই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বা যেখানে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো তারা মাথায় রাখবেন, মাথায় রেখে সেই সকল বাসের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এবং সে কারণেই তিনি বলেছেন যেহেতু এই আদেশটি 31 আগস্ট পর্যন্ত রয়েছে, সেই 31 আগস্ট পর্যন্ত তারা এভাবেই চলবে যতক্ষণ পর্যন্ত না নতুন কোনো সিদ্ধান্ত আসে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই তাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে। জি, যুক্ত থাকার জন্য এবং তথ্যগুলো জানানোর জন্য। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কমপক্ষে 4টি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। করোনার কারণে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা না নিয়ে নিজ নিজ বিদ্যালয়ে আয়োজনের প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী যেভাবে অনুমোদন দেবেন সেভাবেই পরীক্ষা নেওয়া হবে। তিনি জানান, বিদ্যালয় বন্ধ থাকায় আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনাও চলছে। এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া না গেলে মেধার ভিত্তিতে যে বৃত্তি দেওয়া হয় তা দেওয়া সম্ভব হবে না। আগামী বছর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হবে 7.25 কোটি বই, যার মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের কাজ পেয়েছে দেশের 98টি প্রতিষ্ঠান। দুপুরে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রী জানান, এ কাজে খরচ হবে প্রায় 132 কোটি টাকা। চুক্তির আওতায় বাংলা এবং ইংরেজি 2 মাধ্যমের বই ছাপানো হবে। তাছাড়া জ্বালানি এবং খনিজ সম্পদের আরও 2টি ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি।
এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনাম। বোলিং ফিটনেস ফিরে পাওয়ার লড়াই পেসারদের, প্রস্তুত হয়েই শ্রীলঙ্কায় যেতে চান রাহিদ কোচের। ছন্দে ফিরতে অন্যদের চেয়ে পেসারদের বাড়তি সময়ের প্রয়োজন। ব্যক্তিগত অনুশীলনে ক্রিকেটাররা ফিটনেস ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছেন। ঈদের আগে এবং পরে একক অনুশীলনে মিলছে এর সুফল। তবে বোলারদের আরও কিছুটা সময় লাগবে মনে করেন আবু জায়েদ রাহি। শ্রীলঙ্কা সিরিজের আগে ছন্দে ফিরতে আত্মবিশ্বাসী এই পেসার। 21 সেপ্টেম্বর শুরু শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ক্যাম্প। আপাতত একক অনুশীলনে ফিটনেসের উন্নতিতে গুরুত্ব তামিম মুশফিকদের। এ কদিনেই ঘরে বাইরে প্রস্তুতির পার্থক্য টের পেয়েছেন, সময়ের সাথে মানিয়ে নিচ্ছেন সবাই। পেসারদের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া সময় সাপেক্ষ। 4 মাসের বেশি খেলার বাইরে থাকার প্রভাব পড়েছে। তার উপর লম্বা বিরতির পর ম্যাচে নামলে আছে ইনজুরিতে পড়ার শঙ্কা। তাই মুস্তাফিজ রাহিদের চ্যালেঞ্জ অন্যরকম। লঙ্কা পরীক্ষার আগে পূর্বের অবস্থানে ফিরতে চান পেসাররা। আমাদের ফিটনেসটা মনে হইতেছে ভালো, একটু উপরে লেভেলে যাচ্ছে। কারণ প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস শুরু করছি 2 সপ্তাহ আগে, তখন মনে হইতেছিল কি হবে। পরের দিকে যখন আমরা ভালো দিকে রানিং করতেছিলাম বা ইনডোরেও কিছু রানিং করতেছিলাম, আউটডোরে রানিং করতেছিলাম, হিলও ব্যবস্থা আছে আমাদের, হিল রানিং এর। তো যখন আমরা রানিং করছি এখন আমাদের মনে হইতেছে ফিটনেস লেভেলটাও আমাদের ভালো ইমপ্রুভ হয়েছে। আর যেহেতু বোলিং ফিটনেসটা আসতে একটু লেট হবে। পেস ইউনিটে 2 সদস্য মুস্তাফিজ আলামিন মিরপুর হোম অফ ক্রিকেটে ফিটনেসের পাশাপাশি স্কিল ট্রেনিংয়ে সময় দিচ্ছেন। সিলেট আউটার স্টেডিয়ামে রাহি, খালেদ ইবাদতরা বিসিবির দেয়া সর্বোচ্চ সুযোগ কাজে লাগাতে পারছেন। আমাদের সিলেটের প্র্যাকটিস ফ্যাসিলিটিটা অনেক ভালো। আমরা ইনডোর ফ্যাসিলিটি পাচ্ছি, তারপরে জিম, তারপরে হলো সেন্টার উইকেট, 4টা উইকেট রেডি করা হয়েছে আমাদের 4 জনের জন্য। আর ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ফ্যাসিলিটিটা আমাদের আপ টু মার্ক। লাল বলের ক্রিকেটে অটোমেটিক চয়েস রাহি। শ্রীলঙ্কায় 3 টেস্টের সিরিজে তার ছন্দে থাকা জরুরি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2013 সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বায়ার্ন মিউনিখ। 6 বছর পর ষষ্ঠ শিরোপার অপেক্ষায় বাভারিয়ানরা। সেমিফাইনালের বাধা অলিম্পিক লিও। সাম্প্রতিক ফর্ম অভিজ্ঞতায় জার্মান চ্যাম্পিয়নরাই পরিষ্কার ফেভারিট। তারপরও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক কোচ হান্সি ফ্লিক। তবে ইতিহাস গড়তে শতভাগ দেয়ার প্রত্যয় লিওর। লিসবনে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। বার্সেলোনাকে উড়িয়ে সেমিতে বায়ার্ন মিউনিখ। সবশেষ 25 ম্যাচের 24টা জেতা ফ্লিকের দল একরকম অপরাজেয়। সেই তুলনায় ঢের পিছিয়ে অলিম্পিক লিও। কঠিন হলেও ম্যান সিটির বাধা উতরে এসেছে শেষ 4-এ। বার্সার বিপক্ষে স্কোরার 6 জন, 8 গোলে অ্যাসিস্টও 8 জনের। এটাই বায়ার্ন আক্রমণের গভীরতা বোঝাতে যথেষ্ট। তারপরও স্পটলাইট লেভানডস্কির ওপর। ইউরোপ সেরার মঞ্চে নিস্টেল রয়ের টানা 9 ম্যাচে গোলের রেকর্ড স্পর্শের অপেক্ষায় পোলিশ স্ট্রাইকার। বেঞ্জামিন পাভার অনুশীলনে ফিরেছেন, তবে থাকতে হবে সাইড বেঞ্চে। আগের ম্যাচের মতোই থাকবে স্টার্টিং লাইনআপ। সামর্থ্য, অভিজ্ঞতা কিংবা পরিসংখ্যান সব মিলিয়ে ফেভারিট বায়ার্ন। গেল 4 বার সেমির গণ্ডিতে আটকে যাওয়া জার্মান জায়ান্ট এবার আক্ষেপ ঘোচাতে মরিয়া। এখনই খুশি হওয়ার মতো কিছু হয়নি। লিও ভালো ফর্মে আছে, এটাকে ওরা দুর্দান্ত। ওদেরকে আটকানোর ছক কষছি। সেমিফাইনালে চাপিয়ে রাখতে না পারলে জেতাটা কঠিন হবে। লিগ 1-এর 7 নম্বর দল লিও, তারাই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালিস্ট। এত দূরে এসে ওদের হারানোর কিছু নেই। সিঙ্গেল লেগের খেলায় কোনো কিছুই অসম্ভব নয়। সেই মন্ত্রেই শিষ্যদের উজ্জীবিত রেখেছেন রুডি গার্সিয়া। ছেলেরা অনেক ভালো পারফর্ম করছে, তবে এটা সেমিফাইনাল, ভুলের কোনো সুযোগ নেই। মানসিকভাবে যেমন স্ট্রং থাকতে হবে, তেমনি কৌশলও কাজে লাগাতে হবে। আমরা চেষ্টার কোনো কমতি রাখবো না। 2010 চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে লিওর মোকাবেলায় 4-0 ব্যবধানে জিতেছিল বায়ার্ন। সব মিলিয়ে 2 দলের 8 মুখোমুখিতে বাভারিয়ানদের 4 জয়, লিও জিতেছে 2 বার। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্রফিহীন মৌসুমের পর পরিবর্তনের প্রক্রিয়া শুরু। সেতিয়ানকে বরখাস্তের পর রোনাল্ড কোম্যানকে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। চুক্তি হয়েছে 2 বছরের। মেসি, ডেম্বেলে, গ্রিজম্যান সহ 7 ফুটবলারকে ছাড়তে চায় না দল, বলছেন ক্লাব প্রেসিডেন্ট জোসেফ বার্তোমেউ। তিনি আরও জানান, কোম্যানের পরিকল্পনার মূলে থাকবেন মেসি।
সেতিয়ান আবিদালের বিদায়ে পরিবর্তনের শুরু বার্সেলোনার। রোনাল্ড কোম্যানকে নিয়ে হারানো সম্মান পুনরুদ্ধারের লক্ষ্য ব্লুগ্রানার। টালমাটাল অবস্থা কাটিয়ে নতুন চ্যালেঞ্জে কতটা সফল হবেন কোম্যান? সেতিয়ানের বিদায়ের পর মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছিল, তবে আর্জেন্টাইন খুদে জাদুকর ক্লাব ছাড়বেন না বলে দৃঢ় বিশ্বাস বার্সা প্রেসিডেন্ট বার্তোমেউয়ের। জানিয়েছেন কোমানের নতুন প্রজেক্টে মেসি দলের অবিচ্ছেদ্য অংশ। মেসি বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে চায়, এটা ও অনেকবার বলেছে। দল পুনর্গঠনে ওকে ঘিরেই পরিকল্পনা সাজাতে চায় কোম্যান। দলের দুরবস্থায় সবাই হতাশ, তবে আশা করি কোম্যানের দল সাজানোর প্রক্রিয়ায় স্বস্তি ফিরবে। দল পুনর্গঠনে কোন পথে এগোবে বার্সেলোনা? ধারণা মিলেছে সভাপতির সোজা সাপটা কথায়। ঢেলে সাজানোর পরিকল্পনায় নেই নেইমার, নজরে আছেন মার্টিনেজ। মেসি, ডেম্বেলে, গ্রিজম্যান সহ 7 ফুটবলারকে ছাড়তে চায় না বার্সা। এমনকি কোমানের পরিকল্পনায় কুতিনিও থাকলে তাকে আবার ফেরানো হবে দলে। তবে গুঞ্জন আছে ব্যর্থতার দায়ে দল ছাড়তে পারেন সুয়ারেজ, বুস্কেটস, পিকে, আলাবা। প্রত্যাশার সাথে তাল মেলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সেতিয়ান। রোনাল্ড কোম্যানকে দিয়ে হারানো গৌরব দ্রুত ফেরানোর লক্ষ্য স্প্যানিশ জায়ান্টদের। বার্সা ম্যানেজমেন্টকে দল নিয়ে নিজের লক্ষ্যের কথা স্পষ্ট করেছেন ডাচ কোচ। দায়িত্ব পাওয়ার পরেই পরিকল্পনা শুরু করব। দলের ঘাটতির জায়গাগুলো খুঁজে বের করতে হবে। তবে এতটুকু বলতে পারি, পুনর্গঠন প্রক্রিয়ায় তরুণরা প্রাধান্য পাবে। খালি হাতে মৌসুম শেষ করেছে বার্সা। দিন বদলের ডাকে কতটা সফল হবে ব্লুগ্রানা, তার উত্তর সময়ের হাতে তোলা থাকল। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমার কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবকর কেউতার বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা আর নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা। তার বিরুদ্ধে চলছিল বিক্ষোভ, এর মধ্যেই ঘটল সেনা অভ্যুত্থান। আটকের পর পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট। ক্ষমতা দখল নয়, সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে শিগগিরই নির্বাচন আয়োজনের। এ নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। পিকে হালদারের বিরুদ্ধে কুমিরের খামারের নামেও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। তার 2 ঘনিষ্ঠজনকে আজ এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাদের একজন দুর্নীতির অভিযোগ নাকচ করেছেন, অন্যজনের দাবি পিকে হালদারকে চেনেনি না। তবে দুদকের অনুসন্ধানে 65 কোটি টাকা লোপাটের তথ্য মিলেছে। নাম সর্বস্ব নানা প্রতিষ্ঠানের নামে প্রায় 3000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। সমালোচিত ব্যাংকার ও পিপলস লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের সহকর্মী ছিলেন রাজীব সোম আর রাজীব সোমের স্ত্রী শিমু রয়। তিনি র্যাপটাইলস ফার্ম লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আর তার স্বামী রাজীব ব্যবস্থাপনা পরিচালক। পিকে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে 65 কোটি টাকা ঋণ পেয়ে যায় র্যাপটাইলস ফার্ম লিমিটেড। এরপর সে টাকা থেকে 11 কোটি টাকা চলে যায় পিকে হালদারের অ্যাকাউন্টে। বাকি টাকাও নাম সর্বস্ব বিভিন্ন প্রতিষ্ঠানের নামে আত্মসাতের অভিযোগ। দুদকের জিজ্ঞাসাবাদে এসে র্যাপটাইলসের চেয়ারম্যান দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন পিকে হালদারকে তিনি চেনেন না। ইন্টারন্যাশনাল লিজিং এর একটা লোনের ব্যাপারে ডেকেছিল, যেটা র্যাপটাইল ফার্মস নিয়েছিল, সেটার ইনকোয়ারির জন্য ডেকেছিল। দালিলিক তথ্য প্রমাণের ভিত্তিতে অনুসন্ধান করে পিকে হালদারের অর্থ আত্মসাৎ মামলায় তাকে ডাকা হয়েছে বলে জানায় দুদক। ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে। এই অনুসন্ধানের স্বার্থে আজ র্যাপটাইল ফার্ম লিমিটেডের চেয়ারম্যান শিমু রায় ও একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 3000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএফআইইউর মাধ্যমে এখন পর্যন্ত 85 জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অস্ত্র আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। আগামী 27 আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ঠিক করা হয়েছে।
বুধবার ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নেন। এদিকে শাহিদকে তৃতীয় দিনের মতো রিমান্ডে নেয় দুদক। সেখান থেকে তাকে আদালতে হাজির করা হয়। শাহিদের পক্ষে জামিনের আবেদন করা হলে তা নাকচ করে আদালত। আদালতের অনুমতি নিয়ে শাহিদের সঙ্গে কথা বলেছেন তার আইনজীবী। অস্ত্র মামলার শুনানি শেষে শাহিদকে আবার দুদকে নেওয়া হয়। আর অন্য একটি মামলায় আদালতে শুনানি ছিল বা চার্জ ফ্রেম ছিল, আদালতে শুনানি, তো সে কারণে আদালত থেকে তাকে কিছুক্ষণের জন্য চাওয়া হয়েছিল। আদালতের নির্দেশ ক্রমে তাকে আদালতে প্রেরণ করা হয়েছিল এবং সেখানে তার কাজ শেষে আবার দুদকে ফেরত নেওয়া আসে। বন্যায় দেশের ৩৭ জেলায় মোট ১,৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সচিবালয় থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কৃষিমন্ত্রী। বন্যায় ক্ষতি হলেও দেশের সার্বিক খাদ্য উৎপাদনে বড় কোনো সংকট হবে না বলেও দাবি তার। এবছর ৩ দফা বন্যায় প্লাবিত হয় ধান, সবজি সহ দেশের বহু ফসলের মাঠ। বন্যায় কৃষি ও কৃষকের ক্ষয়ক্ষতি এবং সরকারের কর্মসূচি নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে আসেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তিনি জানান, ৩ দফা বন্যায় ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১,৩২৩ কোটি টাকা। পানিতে তলিয়েছে ২,৫৭,১৪৮ হেক্টর ফসলি জমি, যার মধ্যে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১,৫৮,৮১৪ হেক্টর। আউশ ধানের ক্ষতি ৩৩৪ কোটি টাকা, ৩৮০ কোটি টাকার ক্ষতি আমন ধানের। এছাড়া ২৩৫ কোটি টাকার সবজি এবং ২১১ কোটি টাকার পাটের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১২,৭২,১৫১ জন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৯,২৯,১৩৯ জন। সব মিলিয়ে এবারের বন্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা সহ ৩৭টি জেলায় সর্বমোট ১,৩২৩ কোটি টাকার ফসল ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন প্রণোদনা কর্মসূচির কথাও জানান কৃষিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত এলাকায় আমন ধান চাষ সম্ভব না হলে বিকল্প ফসলের চিন্তা রয়েছে। এজন্য নেওয়া হয়েছে মাসকলাই বীজ ও সার বিনামূল্যে বিতরণ কর্মসূচি। এছাড়াও বন্যার ঝুঁকি থাকলেও তা তেমন প্রভাব ফেলবে না বলে আশা তার। কোনো ভয়াবহ কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আমরা আশা করি যে সকল জায়গায় আমন আবার লাগানো যাবে না, সেখানে অন্যান্য রবি ফসল লাগিয়ে মোটামুটি আমরা ক্ষতি পুষিয়ে যে কোনো ধরনের বড় সংকট কোনো হবে না, ইনশাল্লাহ আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। বন্যায় ক্ষতিগ্রস্ত জেলায় বীজ, সার সহ বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের জন্য 14টি কমিটি কাজ করছে বলেও জানান কৃষিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে এবার বন্যায় ৩৩ জেলায় ৫০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। বুধবার এক ভার্চুয়াল সংলাপে এই তথ্য জানায় সংস্থাটি। এ সময় বন্যার্তদের জন্য ত্রাণ তৎপরতা অপর্যাপ্ত বলেও দাবি তাদের। তবে অভিযোগ অস্বীকার করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেছেন, প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছানো হয়েছে পর্যাপ্ত সাহায্য। জুন থেকে কয়েকটি জেলায় দেখা দেয় মাঝারি মানের বন্যা। এরপর থেকে একে একে বন্যা কবলিত হয়ে পড়ে সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ সহ ৩৩টি জেলা। ১৯৯৮ সালের পর এবার কয়েক দফায় সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী বন্যা হয়েছে দেশে। ভার্চুয়াল সংলাপে সিপিডি জানায়, এবারের বন্যায় $৪ কোটি শস্য এবং ১,২৫,০০০ হেক্টর কৃষি জমির ক্ষতি হয়েছে। নানাভাবে ক্ষতির শিকার দুর্গত এলাকার প্রায় ৫০ লাখ বাসিন্দা। এ সময় ত্রাণ বিতরণ পর্যাপ্ত নয় বলেও জানায় সংস্থাটি। অনেক ত্রাণ যাচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় সেটা আরো বাড়ানোর প্রয়োজন রয়েছে। এই ত্রাণ কার্যক্রমটার পরিসর বাড়ানোর পাশাপাশি ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতাটা আনাটাও খুব গুরুত্বপূর্ণ। এদিকে বেশি মূল্যের আশায় বাজারে ধান বিক্রি করে দিয়েছে অনেক কৃষক। এতে মজুত কমে ১০ থেকে ১৫ লাখ টনে নেমে এসেছে। করোনা সংক্রমণ এবং বন্যা একই সঙ্গে হওয়ায় ভবিষ্যতে খাদ্য সংকটের আশঙ্কা সিপিডির। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রেখে চাল আমদানিতে জোর দেন বিশ্লেষকরা। যদি আমাদের আমদানি করতে হয় তাহলে কত আমদানি করা, এবং আমরা যেটা বলেছি কৃষকের স্বার্থ আছে, ভোক্তার স্বার্থ আছে, এবং আমাদের যে
একটা নিশ্চিন্ততার যে একটা ব্যাপার সেটাও কিন্তু সেখানে আছে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, অতি দরিদ্রদের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম এলাকায় দেরি হলেও পৌঁছাচ্ছে পর্যাপ্ত ত্রাণ। এই কার্যক্রম আরো সহজ করতে প্রস্তুত করা হচ্ছে 60টি বিশেষ নৌযান। 50 লক্ষ লোক পানিবন্দী হলে 50 লক্ষের কাছে কিন্তু আমরা ত্রাণ দিতে যাব না। যারা দরিদ্র, অতি দরিদ্র, তাদের মধ্যে দেশ, প্রত্যেকের সাথে আমরা প্রতিদিনই মনিটরিং করি, কথা বলি। ত্রাণের অপ্রতুলতা কিন্তু আমরা কোথাও পাই নাই। এদিকে বন্যা মোকাবেলায় পূর্ব পরিকল্পনার পাশাপাশি তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা এবং দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনায় পরিকল্পনা গ্রহণের তাগিদ দেয় সিপিডি। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভ্যুত্থানের মুখে মালির প্রেসিডেন্টের পদত্যাগের পর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সেনাবাহিনী। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীর মুখপাত্র কর্নেল মেজর ইসমাইল ওয়াগু। এর আগে রক্তপাত এড়াতে প্রেসিডেন্ট পদ থেকে সরে আসার ঘোষণা দেন ইব্রাহিম বাবুবকর কেইতা। দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা আর নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা, এমন নানা অভিযোগে মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বাবুবকর কেইতার বিরুদ্ধে চলছিল বিক্ষোভ। এরই মাঝে মঙ্গলবার সেনাবাহিনীর হাতে আটক হন তিনি। আটক করা হয়েছে প্রধানমন্ত্রী বুবু সিসি সহ কয়েকজন শীর্ষ রাজনীতিবিদকেও। এর কয়েক ঘন্টার মধ্যেই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট কেইতা। ভেঙে দেন সরকার ও পার্লামেন্ট। আমি চাই না আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রকম রক্তপাত হোক। যদি সেনাবাহিনীর একটি অংশ হস্তক্ষেপ করে আমার ক্ষমতা ইতি টানতে চায়, তাহলে আমার সামনে কি কোনো বিকল্প আছে? কয়েকদিন ধরে চলা বিক্ষোভ সহিংসতায় যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। 2018 সালে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন ইব্রাহিম কেইতা। সেনাবাহিনী বলছে এতদিন ভুল নেতৃত্বে চলছে দেশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। কিছু ভুল মানুষের জন্য দিন দিন অরাজকতা আর অনিরাপত্তা বাড়ছিল। আমরা ক্ষমতায় আসতে চাই না। দেশের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, যা সাধারণ নির্বাচন আয়োজন সহজ করে তুলবে। অল্প সময়ে শক্তিশালী হয়ে উঠবে মালি। বিবিসি বলছে বিদ্রোহীদের সঙ্গে বিরোধ আর বেতন ভাতা নিয়ে সেনাদের মধ্যে ক্ষোভ দীর্ঘদিনের। সেনা অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন। মালির সঙ্গে সব অর্থনৈতিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে দ্য ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার আয়োজনে। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ভারতের ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিল্লি। টেকনাফ থানার সিসিটিভি ফুটেজ উধাও, সিনহা হত্যা মামলার আলামত নিয়ে অনিশ্চয়তা তৈরি। বাসের সব আসনেই যাত্রী নিতে চান মালিক শ্রমিকরা, আগের অবস্থায় ফিরলে সংক্রমণ বাড়ার আশঙ্কা। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।